শুভ সকাল। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে সামিল হওয়ার জন্য। এই গণভোটের পক্ষে এত জায়গায় আমি কথা বলেছি যে আমার মনে হচ্ছে সবাই এটা জেনে গেছে, কিন্তু আসলে বিষয়টা তা না। আমরা এখনো দাঁড়ে দাঁড়ে পৌঁছাতে পারিনি পুরো বিষয়টা স্পষ্ট করতে। আজকে যে আয়োজনটা করা হচ্ছে এবং যে আয়োজনটা চলমান এবং করা হবে আরো বড় পরিসরে, তার উদ্দেশ্য হচ্ছে কেন আপনি গণভোটে অংশ নেবেন এবং কেন আপনি গণভোটে হ্যাঁ বলবেন, এই ব্যাপারে সরকারের ব্যাখ্যাটা, সরকারের অবস্থানটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা জানেন যে এই সরকার দায়িত্বে এসেছে, আমরা কোনোদিনও বলি নাই যে আমরা ক্ষমতায় বসেছি। এই সরকার দায়িত্বে এসেছে বা আমাদের উপর দায়িত্ব দেয়া হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পরে দেশকে একটা পরিবর্তিত পথে নিয়ে যাওয়ার জন্য। আমরা প্রথম থেকেই বলেছি যে আমাদের তিনটা দায়িত্ব বড় মোটা দাগে। একটা দায়িত্ব হচ্ছে আমরা সংস্কার করব যাতে দেশ আর কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্টের কবলে না পড়ে, যাতে করে দেশের ক্ষমতাটা, আমরা যে সংবিধানে বলেছি জনগণই সকল ক্ষমতার উৎস, এটা চর্চা করার জন্য ক্ষেত্র প্রস্তুত হয়, যাতে করে আমরা বিচার করতে পারি। নির্বাচন, সংস্কার, বিচার, এই তিনটাই হচ্ছে আমাদের মোটা দাগের প্রধান কাজ। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ দেশে সাধারণ নির্বাচন এবং গণভোট দুইটা একই দিনে অনুষ্ঠিত হবে। সাধারণ নির্বাচনে যাবেন আপনারা কাকে ভোট দেবেন সম্পূর্ণ আপনাদের বিষয়। রাজনৈতিক দলগুলো আপনাদের কাছে তাদের বার্তা নিয়ে যাবে, তাদের কাছ থেকে যাদেরকে আপনাদের পছন্দ আপনারা তাদেরকেই বেছে নেবেন। আমাদের শুধু একটা আবেদন থাকবে যে এমনভাবে নিজের নেতা বেছে নেবেন যাতে করে 1 মাস, 2 মাস, 3 মাসের মধ্যে আর বলতে না হয় এটা কি করলাম, যাতে আর পস্তাতে না হয়। আমরা যদি বলি আমাদের নেতারা ভালো না, তাহলে আমাদের কিন্তু মানতে হবে আমরাও ঠিকভাবে নেতা নির্বাচন করতে পারি নাই। তো আমাদের উপর এই যে দায়িত্বটা ভোটার হিসাবে ঠিক মতন নেতা নির্বাচন করা, ঠিক নেতা নির্বাচন করা, এটা কিন্তু একটা বিশাল দায়িত্ব। কারণ আমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দেশকে হয়তো এমন নেতা নির্বাচন করে দেবে যেটা আসলে দেশের স্বার্থের জন্য ভালো হবে না। কোনটা আপনার এলাকার জন্য ভালো, আপনার সমাজের জন্য ভালো, দেশের জন্য ভালো, সেটা চিন্তা করে আপনারা সাধারণ নির্বাচনে ভোট দেবেন। গণভোটে যাওয়ার আগে একটু সংস্কারের প্রেক্ষিতটা ব্যাখ্যা করি। এই সংস্কার প্রস্তাবনাগুলো সরকার লিখে নাই। এই সংস্কার প্রস্তাবনাগুলো কারা লিখেছে? সরকার যে 11টি কমিশন করেছে, সেই 11টি কমিশন, ওই 11টি কমিশনের মধ্যে 6টি কমিশন যার সাথে নির্বাচনের ক্ষমতার ভারসাম্যের সরাসরি সম্পর্ক রয়েছে, সেই কয়টি কমিশনের সুপারিশগুলো নিয়ে আপনারা দেখেছেন মাসের পর মাস আলোচনা করা হয়েছে দেশের সকল প্রধান রাজনৈতিক দলের সাথে। সেই আলোচনার প্রেক্ষিতে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে। সেই জুলাই সনদে 30টা দলের মধ্যে কোনো 28টা দল কোনো একটাতে হ্যাঁ বলেছে, 29টা দল কোনো একটাতে হ্যাঁ বলেছে, 2টা দল কোনো একটাতে না বলেছে, কিন্তু জুলাই সনদে প্রায় সকলেই স্বাক্ষর করেছে। এই স্বাক্ষরিত জুলাই সনদ, এখান থেকে মোটা দাগে যেটা আমরা মনে করেছি রাজনৈতিক ক্ষেত্রে, ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে, জনগণকে ক্ষমতায়িত করার ক্ষেত্রে, সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে, বিচার ব্যবস্থাকে স্বাধীন করার ক্ষেত্রে, নারীর অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে, ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে, সেইগুলোর একটা প্রশ্নমালা করে গণভোটে দেয়া হয়েছে। গণভোটে 4টা বড় প্রশ্নের একটা উত্তর হ্যাঁ বা না। আমরা আপনাদেরকে আহ্বান করব হ্যাঁ ভোটে সিল দিতে। তার কারণ হচ্ছে আমরা মনে করি যে হ্যাঁ ভোটে সিল দিলে যদি এই সংস্কারগুলো যখন হবে তখন দেশের জনগণ প্রকৃত অর্থে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারবে। এখানে কিন্তু একটা প্রশ্ন এমন আছে জুলাই সনদে যে প্রশ্নগুলো উপরে নাই, অন্যান্য ক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে তারা যদি জয়ী হয় তারা ওই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করবে। তাহলে আপনি সাধারণ প্রশ্নে তো হ্যাঁ বললেনই,
সাথে সাথে বাকি যেগুলো রয়ে গেছে ওই বইতে সেগুলোতেও আপনি হ্যাঁ বলে ফেললেন। এখন একটা প্রশ্ন এমন আসতে পারে যে একটা একটা করে প্রশ্নের কেন উত্তর দিলেন না। এখন আপনি যেভাবে লেখাপড়া করেন, বাংলাদেশের অনেক সাধারণ মানুষ আছে এই প্রশ্নগুলো সবকটা পড়ে তারা হ্যাঁ না বলতে পারবে না। ফলে একটা প্রশ্ন একটা পুরো কাঠামোর মধ্যে আমরা এগুলো বারবার তাদেরকে বুঝাচ্ছি। আপনি যখন একটা দলের পক্ষে ভোট দেন, ওই দলের সবকিছু কি আপনার পছন্দ হয়? তাও তো আপনি ওই দলকেই ভোট দেন। সেরকম ভাবে তার হয়তো 80 ভাগ আপনার পছন্দ হয়, 20 ভাগ না। এইটাও সেরকম যে সকল প্রস্তাবকে একটা সার্বিকভাবে ইতিবাচক ধরে নিয়ে আমাদেরকে হ্যাঁ বা না বলতে হবে। মনে রাখতে হবে যে আমি একক ভোটার না, আমার মতন করে সবাই সবকটা শব্দ পড়তে পারে না। আমরা যদি সত্যি হ্যাঁ ভোট দিই, দেখেন এখানে কি কি আছে। সংবিধান, আপনাদের মনে আছে 1990 সালে তত্ত্বাবধায়ক সরকার হলো, তারপরে 1996 সালে বিস্তর আন্দোলনের পরে আবার তত্ত্বাবধায়ক সরকার হলো। এই তত্ত্বাবধায়ক সরকার কেন হলো? যাতে করে সকল নির্বাচন সুষ্ঠু হয় এবং জনমত সত্যিকার অর্থে প্রতিফলিত হয়। কিন্তু 2011 সালে বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাকে সংবিধান থেকে সরিয়ে দেওয়া হলো। যদি আপনি হ্যাঁ ভোট দেন, আর বিচার বিভাগের কাঁধে বন্দুক রাখা যাবে না। যদি আপনি হ্যাঁ ভোট দেন, তাহলে এইভাবে আর সংবিধান সংশোধন করা যাবে না। দেশে 4 মিনিটে সংবিধান সংশোধিত হয়েছে, 4 মিনিটে আইন প্রণীত হয়েছে। এটা তো আমরা চাই না। আমরা চাই জনগণ জানুক যে আমরা তাদের পক্ষ হয়ে কি কাজটা করছি। তেমনি ভাবে এই যে আমরা বলি না, প্রশাসনে অমুক সচিব আমার লোক, তমুক সচিব অমুকের লোক, এটা তো হওয়ার কথা না। প্রশাসনে দলের লোক থাকবে কেন? প্রশাসনে জনগণের লোক থাকবে। আমি কেন প্রশাসনে এই দলের লোক খুঁজবো, প্রশাসনে ওই দলের লোক খুঁজবো? আর এই যে একটা প্রতিহিংসার বিভাজন, এইখান থেকে উত্তরণের পথ কিন্তু বেশ কঠিন আমাদের জন্য। যদি আমরা এখানে হ্যাঁ ভোট দেই, তাহলে কি হবে? প্রশাসনে লোক নিয়োগের ক্ষেত্রে সরকার একা একা বসে বসে লোক নিয়োগ করতে পারবে না, ওইখানে বিরোধী দলেরও একটা ভূমিকা থাকবে। ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে, তাহলে নিজের ইচ্ছা মতন সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পছন্দ মতন লোককে দিয়ে গান গাওয়ানো যাবে না। ব্যক্তি পূজার জায়গা বন্ধ হবে। প্রশাসন শক্তিশালী, আমাদের প্রতিষ্ঠান শক্তিশালী হবে। সংসদ তো একটা প্রতিষ্ঠান, ওখানে গান গাওয়ার জন্য, ব্যক্তি পূজা করে গান গাওয়ার জন্য তো আমরা কাউকে সংসদে পাঠাবো না। তো সংসদ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হলে বিরোধী দলকেও ক্ষমতা দিতে হবে। সেই ক্ষমতাটা এখানে আপনারা দিয়ে দেবেন যদি আপনারা হ্যাঁ বলেন। তো এই প্রস্তাবগুলো আপনারা অনেকেই হয়তো পড়ে নেবেন। যেমন ধর মৌলিক অধিকার, আমি তো পরিবেশ নিয়ে কাজ করি, আমি তো অবশ্যই পরিবেশের কথা বলবো। এই ছাপা কাগজটাতে পরিবেশের কথা নাই। যদি আপনি হ্যাঁ ভোট দেন, তাহলে পরিবেশের অধিকারটা অধিকার হিসাবে আসবে। আপনার সবসময় ইন্টারনেট সেবা পাওয়ার অধিকার, এটাও আপনার অধিকার হিসাবে আসবে। তার মানে সাংবিধানিক অধিকারগুলো আরো অনেক বেশি বিস্তৃত হবে। জনগণের অধিকার বিস্তৃত হওয়া মানে সরকারের কাজ, সরকারের দায়িত্ব বেড়ে যাওয়া। আর এই যে সংবিধান পরিবর্তন, 300 জনে মিলে তার মধ্যে 200 পেলেই তো সংবিধান পরিবর্তন করে ফেলা যায়। নির্বাচনের আগে যেমন আপনার সাথে কথা বলি, পরে যখন নির্বাচিত হয়ে যাই অত কথা তো আর বলি না। সেজন্য এই 300 জনের উপরে আরেকটা উচ্চকক্ষ থাকবে। এখন সেটা ভোটের ভিত্তিতে হবে না, আসনের ভিত্তিতে হবে, ওইটা পরবর্তীতে রাজনৈতিক দলরা ঠিক করবে। তখন কিন্তু ওই উচ্চকক্ষ থেকেও আপনার সম্মতি নিতে হবে। ওই 4 মিনিটে আইন আর 4 মিনিটে সংবিধান আর করা যাবে না। এই সমস্ত হচ্ছে মোটা দাগে হ্যাঁ বলা। আজকে পিছনে এমন কিছু প্রজন্ম আছে যে এই প্রজন্মের কেউ কেউ হয়তো এই প্রথমবার ভোট দেবে, অনেকেই ভোট দেবে না। ভোট দেওয়াটা কেবল একটা অধিকার না, কিন্তু এটা একটা দায়িত্ব। আপনার ভুল সিদ্ধান্তে গোটা দেশ পস্তাতে পারে, আর আপনার সঠিক সিদ্ধান্তে ব্যক্তিগত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আপনি যখন সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তে দেশ উপকৃত হবে। নতুন যারা ভোটার আছেন আর যারা এবার ভোটার না কিন্তু পরের বার ভোটার হয়ে যাবেন, একটা কথা মনে করাই, আজকে যার বয়স 38, সে হয়তো জীবনে কোনোদিন ভোটই দেয় নাই। কারণ
2014, 18 এবং 24-এ এবং 2009-এর পর থেকে এমন প্রহসনের সব নির্বাচন হয়েছে যে এমনকি স্থানীয় সরকারেও হয়তো মানুষ ভোট দেয় নাই। তাহলে আপনি ভাবতে পারেন, যেখানে আপনার 18 বছরে ভোটাধিকার প্রয়োগের কথা, আপনার 38 বছর হয়ে গেছে, আপনি এখনো পর্যন্ত কোনো ভোটই দিতে পারেন নাই। কারণ এমনই এক গণতান্ত্রিক, তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা ছিলাম যে ওরা নিজেরাই নিজেদেরকে জয়ী ঘোষণা করত। সেই দিনের আমাদেরকে অবসান ঘটাতে হবে। শেষ কথা হচ্ছে, ব্যক্তিগত পর্যায়ে আপনি কোনো একটা রাজনৈতিক দলের মতাদর্শ বিশ্বাস করতে পারেন, আপনি মনক্ষুণ্ণ হতে পারেন, আহত থাকতে পারেন, আপনার রাগ থাকতে পারে, কিন্তু এই গণভোট হচ্ছে জাতীয় স্বার্থের প্রশ্ন। এইখানে দলীয় স্বার্থ বা ব্যক্তিগত স্বার্থ দেখলে চলবে না। জাতীয় স্বার্থে যদি আপনি হ্যাঁ বলেন, আপনি কোনো দলকে পছন্দ করেন আর না করেন, দেশ কিন্তু জিতে যাবে। যদি দেশ জিতে যায়, আমরা সকলে জিতে যাব। আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই না যেখানে দেশ ছেড়ে পালাতে হয়। আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই না যেখানে জনগণের মুখোমুখি হয়ে উত্তর দেওয়ার সাহস থাকবে না, সদুত্তর দেওয়ার সাহস থাকবে না। কাজেই আমরা ব্যক্তি বিবেচনার ঊর্ধ্বে উঠে, দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে গণভোটকে হ্যাঁ বলবো। আর গণভোটের ব্যালট পেপারের রংটা কি হবে বলেন? গণভোটে ব্যালট পেপারের রং কি হবে? কেউ বলতে পারেন? গোলাপি হবে। গণভোটে ব্যালট পেপারের রংটা হবে গোলাপি। সেখানে হ্যাঁ থাকবে, না থাকবে। আমাদের উদাত্ত আন্তরিক আহ্বান, আপনারা গণভোটে হ্যাঁতে সিল দিবেন। ধন্যবাদ।